1855 সাল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এমন এক সশস্ত্র অভ্যুত্থান ভারতকে কাঁপিয়ে দিয়েছিল, যেটা হুল নামে পরিচিত। আচ্ছা, এটা কিন্তু শুধু একটা বিদ্রোহ ছিল না, বরং বলা যেতে পারে স্বরাজ বা নিজেদের শাসনের জন্য সাঁওতালদের এক মরণপণ লড়াই ছিল এটা। বিদ্রোহের একজন প্রধান নেতা সিধু মুর্মুর এই কথাটা একবার দেখুন। এর মধ্যে কিন্তু সে গভীর ক্ষোভটা ফুটে উঠছে, যা খুব তাড়াতাড়ি একটা ভয়াবহ যুদ্ধের চেহারা নেয়। তার কথাগুলো শুনলে মনে হয় যেন বহু বছর ধরে জমে থাকা অন্যায় বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। তো প্রশ্নটা হলো, ঠিক কি এমন কারণ ছিল যে সাঁওতালরা বিদ্রোহের পথেই যেতে বাধ্য হল? চলুন এই পর্বে আমরা সেই প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখি, যা তাদেরকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। হুল শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, এর পেছনে একটা বিরাট ধারণা আছে। মানে, এটা সাধারণ বিদ্রোহের চেয়েও অনেক বড় কিছু। এটা ছিল স্বরাজ বা নিজেদের শাসন প্রতিষ্ঠার জন্য সাঁওতালদের একটা সম্মিলিত গর্জন। আচ্ছা, সাঁওতালদের ওপর যে অত্যাচার চলছিল তার পিছনে মূলত এই চারটি শক্তি কাজ করছিল। একদিকে মহাজনরা ঋণের জালে ফাঁসাত, জমিদাররা অন্যায় কর চাপাত, আবার অন্যদিকে পুলিশ আর ঔপনিবেশিক আদালত দুর্নীতিতে ডুবে থেকে এই শোষণকেই মদত দিত। সব মিলিয়ে এই চারটে শক্তিই যেন তাদের ওপর অত্যাচারের একটা জাল বুনে ফেলেছিল। 10,000 ভাবা যায় 1855 সালের 30শে জুন প্রায় 10,000 সাঁওতাল ভাগনাডিহিতে জড়ো হয়েছিলেন। 400টা গ্রামের মানুষ তাদের নেতা সিধু আর কানহু মুর্মুর ডাকে সাড়া দিয়ে সেদিন ইতিহাস গড়তে একজোট হয়েছিলেন। আচ্ছা, এই বিদ্রোহের গল্পটা কি আসলেই শুধু চার ভাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল? যেভাবে বিদ্রোহটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল, সেটা কিন্তু অন্য একটা দিকেই ইঙ্গিত করে। মনে হয় এর পেছনে একটা বিশাল নেতৃত্বের নেটওয়ার্ক কাজ করছিল। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে সিধু, কানহু, চাঁদ, ভৈরবের মতো বিখ্যাত নেতারা তো ছিলেনই, কিন্তু আর্কাইভের পুরনো নথি ঘেটে আরও অনেক স্থানীয় নেতার নাম পাওয়া গেছে। এরাও কিন্তু এই গণ আন্দোলনকে সংগঠিত করতে বিরাট ভূমিকা রেখেছিলেন। তার মানে এটা আর শুধু সাঁওতালদের বিদ্রোহ ছিল না। ভাগলপুরের কমিশনারের রিপোর্টেই তো বলা হচ্ছে গোয়ালা, তেলির মতো অন্য জাতের লোকেরাও তাদের সাথে ছিল। এক কথায় এটা ছিল একটা গণযুদ্ধ, যেখানে বিভিন্ন শোষিত সম্প্রদায় একজোট হয়ে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। চলুন এবার গল্পের একটা অন্য দিকে, একটু অন্ধকার দিকে নজর দেওয়া যাক। বিদ্রোহের ভেতরেই কিন্তু আরেকটা সংঘাত লুকিয়েছিল, যা এক অন্য লড়াইয়ের কথা আমাদের বলে। প্রশ্নটা হল, বিদ্রোহটা কি সত্যি একটা পুরোপুরি ঐক্যবদ্ধ মঞ্চ ছিল? এই বীরত্বের কাহিনীর আড়ালে বিদ্রোহের ভেতরে আসলে ঠিক কী ঘটছিল? আসলে বিদ্রোহে যোগ দেওয়াটা কিন্তু সবসময় স্বেচ্ছায় ছিল না। যারা অংশ নিয়েছিলেন তাদের বর্ণনা থেকেই জানা যায় যে নেতারা রীতিমতো জোর করে, এমনকি মৃত্যুদণ্ডের ভয় দেখিয়েও লোকদের যুদ্ধে সামিল হতে বাধ্য করতেন। আর এর থেকেও কঠিন সত্যিটা হল ডাইনি শিকারের অজুহাত। সিধু আর কানহুর মতো নেতারাও নাকি এই ডাইনি অপবাদকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। এর মাধ্যমে তারা ভিন্ন মত দমন করতেন, নিজেদের ক্ষমতা বাড়াতেন, আর তার শিকার হতেন নিজ সম্প্রদায়েরই নারীরা। তাহলে সাঁওতাল নারীদের অবস্থাটা একবার ভাবুন। তারা যেন একটা দ্বিমুখী অত্যাচারের শিকার হয়েছিলেন। একদিকে ঔপনিবেশিক রাষ্ট্রের বর্বরতা, নির্বিচারে গ্রেফতার, জেল, আবার অন্যদিকে নিজেদেরই বিদ্রোহী নেতাদের অত্যাচার। তাদের জীবনটা যে কি দুঃসহ একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছিল। এত সব অভ্যন্তরীণ বিভেদ, এত সমস্যার পরেও কিন্তু বিদ্রোহের আগুনটা জ্বলতেই থাকে। আর সাঁওতালদের এই তীব্র প্রতিরোধ ব্রিটিশ সাম্রাজ্যকে এক চরম আর নৃশংস পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনাপ্রবাহটা এক নজরে বোঝা যায়। জুন মাসে সমাবেশ, জুলাইতে যুদ্ধ শুরু, আর নভেম্বরে সামরিক আইন জারি। ডিসেম্বরের মধ্যে ব্রিটিশরা ব্যাপক রক্তপাতের মাধ্যমে বিদ্রোহটা দমন করে ফেলে। কিন্তু ঠিক তার পরেই দেখুন, সাঁওতাল পরগনা নামে একটা নতুন প্রশাসনিক জেলা তৈরি করতে তারা বাধ্য হয়। তাহলে কি হুল পুরোপুরি ব্যর্থ হয়েছিল? একদমই না, বরং ঔপনিবেশিক সরকারকে বাধ্য করেছিল সাঁওতালদের অভিযোগ শোনার জন্য একটা আলাদা প্রশাসনিক এলাকা তৈরি করতে। এই সাঁওতাল পরগনা তৈরি হওয়াটাই ছিল বিদ্রোহের সবচেয়ে বড় সাফল্য।
এটা সাঁওতালদের কিছুটা হলেও প্রশাসনিক সুরক্ষা দিয়েছিল। ঐতিহাসিক এল নটরাজনের এই কথাটা কিন্তু দারুণ। তিনি বলছেন, হুলের প্রতিধ্বনি বছরের পর বছর ধরে আরও জোরালো হয়েছে। মানে এই বিদ্রোহটা শুধু ওই সময়েই শেষ হয়ে যায়নি, এটা প্রতিরোধের এমন এক মশাল হয়ে উঠেছিল যার আগুন পরের প্রজন্ম ধরে ভারত জুড়ে আরও অনেক কৃষক আর উপনিবেশ বিরোধী আন্দোলনকে পথ দেখিয়েছিল। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন আমরা ইতিহাসের কোনো ঘটনার সবচেয়ে বীরত্বপূর্ণ সংগ্রামের পাশাপাশি তার ভেতরের সবচেয়ে গোপন ট্র্যাজেডিগুলো জানতে পারি, তখন ইতিহাস নিয়ে আমাদের ধারণাটা কিভাবে বদলে যায়? এটা আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে শেখায়, তাই না?